সবার শান্তি কামনা করে শুরু করছি নাগিনীর সংসার উপন্যাসের দ্বিতীয় পর্ব। একটি উপন্যাস মনোযোগ দিয়ে পড়ছে মামুন। নাগিন পাশে এসে একটি চেয়ার টেনে বসল। মামুন এক পলক দেখে পুনরায় বইয়ে দৃষ্টি দিল। নাগিন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মামুন মাথাটা ঘুরিয়ে মাঝে মাঝে দেখছে নাগিন কিছু না বলা পর্যন্ত সেও কথা বলবে না। মামুনের গায়ের রং শ্যামলা হলেও মানানসই পুরুষ, দেখতে খুবই ভালো। রমণীমন হরণ করার জাদু তার মধ্যে আছে। সে উত্তম চেহারার অধিকারী, এ কথাটি কেউ অস্বীকার করতে পারবে না। আর নাগিন তো মানুষ নয়, তাই তার অতুলনীয় চেহারার উপমা চলে না। তবুও সে মানুষের চেহারার প্রতি দুর্বল। মামুন কোথাও গেলে নাগিনীর মন বড় অসহায় হয়ে পড়ে। কিছুক্ষণ নীরব থাকার পর বলল, নাজিম, তোমার চেহারাটা আমার কাছে খুবই ভালো লাগে। মনে হয় সারাদিন তোমাকে বসে বসে দেখি। মামুন বলল, ঠাট্টা করার আর সময় পেলে না, তাই না? যার চেহারার কোনো তুলনা নেই তার মুখে আমার সৌন্দর্যের বর্ণনা মানায় না। তোমাকে দেখলেই পথের মানুষেরা চেয়ে থাকে, আর আমার দিকে কেউ ফিরেও তাকায় না। নাগিন বলল, নাজিম, তোমাকে আমার ভালো লাগে, এটাই সত্যি কথা। আমি যদি সাপ না হয়ে মানুষের ঘরে জন্ম নিতাম, তাহলে তোমার সাথে সংসার করে জীবন কাটিয়ে দিতাম। তোমার আচার আচরণ আমার অন্তরের আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে। তুমি খুবই ভালো, এটা আমি অস্বীকার করতে পারবো না। মামুন বলল, নার্গিস, এই দেশে আমি অনেক মেয়ে দেখেছি, কিন্তু তোমার মতো অতুলনীয় রূপসী আমার দুটি চোখের সামনে পড়েনি। তোমার উজ্জ্বল দেহ ভেদ করে আমি যেন ওপাশের প্রাচীর পর্যন্ত দেখতে পাই। আমি সামনে দাঁড়ালে আয়নার মতো স্বচ্ছ ছবিটা তোমার মাঝে ভেসে ওঠে। তাই বড় দুঃখ, বড় ভয় তোমাকে হারাবার। তোমাকে ছাড়া আমি কিছুতেই বাঁচব না। মহা সুখ শান্তিতে তারা দীর্ঘ 11টি মাস সংসার করছে। নাগিন এখন নার্গিস নামেই পরিচিত। হাসি আনন্দে ভরা তাদের সংসার। স্ত্রীর ভালোবাসায় মামুন পরাস্ত। কে সাপ আর কে মানুষ তা খেয়াল নেই। নার্গিস ছাড়া দ্বিতীয় কাউকে চেনে না, কারো সমাদর পাওয়ার প্রত্যাশাও নেই। নাগিন এসে বলল, নাজিম, আগামীকাল পূর্ণিমা। আমার মহলে দেবদেবীর নামে পূজা দিয়ে দৈব শক্তি অর্জন করতে হবে। তাই আজ রাতেই মহলে ফিরে যাব। কথাটা শুনে বজ্রাঘাত পড়ল মামুনের অন্তরে। বলল, এ কি বলছো নার্গিস? তুমি ছাড়া আমার পৃথিবী অন্ধকার। আমি যে একা একটি রাতও থাকতে পারবো না। তুমি আমাকে এই ভয়ঙ্কর অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে চলে যেও না নার্গিস। নাগিন বলল, আমার জীবনের সবচেয়ে বড় কাজ আগামীকাল সম্পন্ন হবে, সেখানে না গেলে নয়। মামুন বলল, উহ, তুমি বুঝতে পারছো না নার্গিস, তোমার দূরে থাকার বেদনা যে কত হৃদয় বিদারক, কত অন্তর্ভেদী। আমি এ যন্ত্রণা কিছুতেই সইতে পারবো না। নাগিন বলল, বৃথা অনুরোধ করো না। তুমি ভেবো তোমার নার্গিস দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছে। তোমার আমার আর এভাবে মিলন হবে না কোনোদিন। সেখানে আমার যেতেই হবে। তোমার খাওয়া পরা যা কিছুর প্রয়োজন সময় মতো পেয়ে যাবে। মামুন বলল, তোমার এ দেয়া আমার কাছে খুবই নগণ্য নার্গিস। তোমাকে পাওয়াটাই আমার কাছে অনেক বড়। তোমাকে পেয়েই তো আমি জীবনের সমস্ত যন্ত্রণা ভুলেছিলাম। আজ আবার তোমাকে হারিয়ে খা খা প্রান্তর হয়ে যাব। চারিদিক থেকে সবাইকে হারানোর বেদনা আমার অসহায় মনকে গ্রাস করে লণ্ডভণ্ড করে দেবে। আর আমি এই ঘরে সুস্থ জীবন যাপন করব, এ তুমি কি করে ভাবলে? নাগিন বলল, আমি নাগিন আর তুমি মানুষ। তোমার আমার মাঝে অনেক ব্যবধান। আমার স্বামী হত্যার প্রতিশোধ নিতেই তো তোমার সাথে ঘর বেঁধেছি। আর আমি এই পূর্ণিমায় যে অলৌকিক শক্তি অর্জন করব
তাতে এই দুটি চোখ দিয়েই আমার স্বামীর খুনিকে দেখতে পাবো। নাগমণি আমার চোখের জ্যোতিকে রোধ করতে পারবে না। তাছাড়া আজ দেব দেবীর আশীর্বাদে আমার মৃত স্বামীও জীবিত হবে। সে তার খুনিকে চেনার ক্ষমতা নিয়েই পুনরায় জন্ম নেবে। তাকে সঙ্গে নিয়ে আসব। আমি তোমাকে আগেও বলেছি, আমার উদ্দেশ্য সফল হলে ফিরে যাব, কিন্তু আবার ফিরে আসতে হবে শুধু প্রতিশোধ নিতে। আর এ কদিন তুমি এখানেই থাকবে। তোমার চেহারা আমি কোনোদিন ভুলব না। আর কোথাও পালিয়ে বাঁচতেও পারবে না। আমার কাজ সফল হবার পর যেখানে খুশি যেও, আমি বাধা দেব না। তুমি আমার কথা মানলে অনেক পুরস্কার দেব, আর অমান্য করলে দুনিয়া থেকে বিদায় করে দেব। কথাটা মনে রাখার জন্য চেষ্টা করবে। নাগিনীর ফিরে আসাটাই মামুনের মৃত্যু। কিভাবে নাগিনীর কথাই সেখানে বসে থাকবে? পূর্ণিমা লাগার সাথেই বেরিয়ে পড়ল মামুন। এ সময় দেবদেবীর পূজায় ব্যস্ত আছে নাগিন। আর এই পূজা সমাপ্ত হবার আগেই তার কহরকুণ্ড নদী পার হতেই হবে। মানুষ দুনিয়ায় একটি মিনিট বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। মামুন কেন নীরব থাকবে? জীবনের মায়া ত্যাগ করে পাড়ি দিল 6টি নদী। তাতে পোহাতে হয়েছে অনেক ঝামেলা। কোনো দিকেই তার খেয়াল নেই। ছুটে চলেছে শুধু সামনের দিকে। পৌঁছে গেল কহরকুণ্ড নদীর পাড়ে। এপারে শুধুই বন, আর ওপারে বালুর চর। ওই বটগাছটি ছাড়া দ্বিতীয় কোনো বৃক্ষ দেখা যাচ্ছে না। চিল, শকুন আর বড় বড় বাজ পাখি ছুটোছুটি খেলায় মেতেছে। অগণিত ক্ষুধার্ত প্রাণীর মধ্যে একটা মানুষ এক টুকরো করেও ভাগে পড়বে না। আর যাদের ভাগ্য খারাপ, তারা দূর থেকে আসতে আসতে এদিকে হজম হয়ে যাবে। জীবনের ঝুঁকিও কম নেই, তবুও যেতে হবে, এটাই তার দৃঢ় সংকল্প। নদীতে প্রবল স্রোত, পার হবার কোনো ব্যবস্থা নেই। এখন কি করবে সে? জীবন বাঁচাতে আর নাগিনীর সাথে প্রতিদ্বন্দ্বিতায় টিকতে হলে যেতেই হবে। একটি গাছের নিচে বসে একের পর এক ভাবছে। নাগমণিটা পড়ল মাটিতে, তুলে সামনে ধরে বলল, নাগিনী কোথায়, কিভাবে আছে দেখতে চাই। পরিষ্কারভাবে দেখা যাচ্ছে মনির ভিতরে। পূজা শেষ হলো নাগিনীর। স্বামীর কঙ্কাল সামনে। যার জন্য ত্যাগ তিতিক্ষা, সে আর জীবিত হলো না। রাগে নাগিনীর সর্বদেহ থেকে স্ফুলিঙ্গ প্রবাহিত হচ্ছে। পূজায় যে সব দেব দেবতার সাথে সরাসরি কথা হয়, যারা তার পুরস্কারের ঘোষণা বহন করে আনে, আজ তাদেরও সন্ধান পাওয়া যায়নি। নাগিনীর ক্ষোভে দুঃখে বুক ফেটে যাচ্ছে। সব কিছু ভেঙে চুরমার করতে ইচ্ছে হচ্ছে। কি করবে, কোথায় যাবে, কাকে নিয়ে বেঁচে থাকবে সে? স্বামীকে আর কোনোদিন বাঁচানো যাবে না, আর স্বামীর হত্যাকারীকে কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। মামুনকে যদি খুঁজে না পাই, তাহলে একজন পুরুষও দুনিয়ায় বাঁচিয়ে রাখবে না। দ্রুত হেঁটে উপস্থিত হলো সেই ছোট্ট পুকুরটির পাড়ে। বিভিন্ন দেবদেবীর নাম স্মরণ করল নাগিন। বিশাল দেহের মানবরূপী এক দানব গগন চমকানো বিকট হাসির প্রতিধ্বনির তালে তালে জেগে উঠল পুকুর থেকে। ভয়ঙ্কর গম্ভীর স্বরে বলল, নাগিনী, তুই বেধর্মী কুল ত্যাগী নাগিন। তোর পূজা আমার প্রভু গ্রহণ করেনি, আর কোনোদিন তোর পূজা গ্রহণ হবে না। মানুষের সাথে মেলামেশাই তোর উপর কুদৃষ্টি নিক্ষেপ করেছে প্রভু। তোর স্বামীও আর কোনোদিন জীবিত হবে না। নাগিন বলল, তবে বলুন, আমার স্বামীর হত্যাকারী কোথায়? দানব বলল, যাকে তুই বিয়ে করেছিস সেই তোর স্বামীর হত্যাকারী। জীবন বাঁচাতে তার নাম পাল্টে রেখেছে মামুন থেকে নাজিম। এখন সে তোর নাগালের বাইরে প্রায়। আমার সময় শেষ। তোর নিকট থেকে বিদায় নিবার অপেক্ষায় ছিলাম। দুনিয়ায় আবার কোনোদিন নাগিনীর জন্ম হলে সেদিন ফিরে আসব, নতুবা নয়। বলতে বলতে পানির নিচে তলিয়ে গেল। নাগিন কিছুক্ষণ ক্রোধে ছটফট করে গগন বিদারী চিৎকার দিয়ে বলল, মামুন, তোকে আমি ছাড়ব না। তুই আমার স্বামীকে হত্যা করেছিস।
কৌশলে আমাকে বিয়ে করে আমার উজ্জ্বল ভবিষ্যৎকে ভুলুণ্ঠিত করেছিস। আমার অমৃতের দ্বার থেকে মৃত্যুর কূলে পৌঁছে দিয়ে তুইও দুনিয়ায় বেঁচে থাকতে পারবি না মামুন। তোর জীবন নাটকের জবনিকা টানবো আমি। আমার নাগালের বাইরে দুনিয়ার কোনো স্থান নেই। আমি আসছি। কে করবে, কোথায় যাবে? হতাশায় মনটা চৌচির, দুঃখে বড় কাতর। নাগিনীর দংশনে তার মৃত্যু হবে। অনিচ্ছাই হলেও আমারই কারণে নাগিনী সর্বশান্ত স্বামীহারা। তার হৃদয়ের তীক্ষ্ণ বেদনার অবসান, আমাকে দংশন। এছাড়া নাগিন ক্ষান্ত হবে না। আমাকে না পেলে দুনিয়ার সমস্ত পুরুষ বাঁচিয়ে রাখবে না। অপরাধী আমি, কিন্তু আমার অপরাধের জন্য দুনিয়ায় কোনো পুরুষ থাকবে না। তবে আমার বেঁচে থাকার কি মূল্য আছে? অন্যমনস্কভাবে ডান হাত দিয়ে একটি শুকনো গাছের ডাল তুলল, একই অবস্থায় দাঁত দিয়ে চেপে ধরল। সাথে সাথেই পরিণত হলো বড় এক অজাগরে। দাঁত থেকে ছেড়ে দিলে পুনরায় মানুষ হলো। ভাবছে, এই ডালটি শুধু নদী পার হতে নয়, আরও অনেক কাজে লাগবে। দেরি করার সময় নেই। সাপ হয়ে পাড়ি দিল নদী। নিরাপত্তার অভাব মনে করছে, কখন কি ঘটে যায় তার ঠিক নেই। নিজেকে আড়াল করে এগিয়ে যাচ্ছে। সামনে পিছনে ডানে বামে তার লক্ষ্য। অনেক কষ্টে এগিয়ে গেল গাছের কাছে। মানুষ হয়ে শিকড় বেয়ে উপরে উঠেছে। ডাল আর শিকড়ে মিলে সেখানে বিশাল এক খেলার মাঠ। ডাল পাতায় উপরে এমনভাবে মিলে আছে, সূর্যের আলো তো দূরের কথা, এক বিন্দু বৃষ্টির পানিও পড়বে না। মামুন হেঁটে চলেছে উপর দিয়ে। সামনে এগিয়ে দেখল সত্যিই একটা পাথরের মূর্তি, কোমর পর্যন্ত জেগে আছে। তার নিরাশার কুঞ্জে আসার ঝলকানির ছুটোছুটি চলছে। নাগিন তাকে না পাবার ব্যর্থতায় উন্মাদ হবার আগেই সে ফিরে গিয়ে নাগিনীর দর্প ধ্বংস করবে বশ করার মন্ত্র দিয়ে। মূর্তিটা সামনে রেখে প্রার্থনায় লিপ্ত হলো মামুন। 3 দিন 3 রাত একান্তভাবে তপস্যার পরও কোনো সাড়া মিলল না। মাজাপিঠ অবশ হয়ে আসছে। ভাবলো একটু উঠে বেরিয়ে আসি। ওঠার সাথেই নাগমণিটা পড়ে গড়িয়ে গিয়ে ছোঁয়া লাগলো মূর্তিটার পায়ে। সাথে সাথেই হু হু হা হা করে চমক লাগানো হাসির বন্যা বয়ে যেতে লাগলো। বট গাছ উধাও হয়ে পরিণত হয়েছে রাজমহলে। সবই ঘটল সামান্য সময়ে চোখের সামনে। হতবাক হবারই কথা। পাথরের মূর্তি রাজা বাইরে তাকিয়ে দেখল চিল শকুন আর নেই। সেখানে মানুষের গমনাগমন চলছে। সবই যেন অলৌকিক ঘটনা। বৃদ্ধ রাজা বলল, কোনো ভয় নেই বৎস। আমার এই রাজ্যে নাগিন কোনোদিন পা দিতে পারবে না। আর নাগিনকে পরাস্ত করার মন্ত্র শিখিয়ে দেব। তুমি আজ যা করলে সে ঋণ আমার দেশ কোনোদিন শোধ দিতে পারবে না। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তুমি যাও, বিশ্রাম করো। আমি তোমার কাছে আসছি। কয়েকজন লোক তাকে বিশ্রামাগারে নিয়ে গেল। 3 মাস মামুন সেখানে মন্ত্র শিক্ষা নিল। তার মৃত্যুর ভয় নেই আর। তবুও নাগিন তাকে সহজে ছাড়বে না। আবার দুনিয়ায় কোনো পুরুষ সে বাঁচিয়ে রাখবে না। তাই নাগিনকেও মামুন ছেড়ে দেবে না। অন্তরে জ্বলছে স্ত্রী পুত্র হারানোর প্রচণ্ড আগুন। প্রতিশোধের নেশায় এখন সে ছটফট করছে। মামুন নাগরাজকে হত্যা করতে চায়নি, নাগ হত্যা করতে চেয়েছিল তাকে। তাই সে জীবন বাঁচাবার জন্য বাধ্য হয়ে হত্যা করেছিল নাগরাজকে। অর্থাৎ নাগরাজই অপরাধী। আর নাগিন তার বংশ নির্মূল করেছে, এজন্য দায়ী নাগিন। অতএব তাকে কিছুতেই ক্ষমা করা যাবে না। রাজা মামুনকে ডেকে বলল, শোনো বাবা, আমার সমস্ত মন্ত্র তোমাকে শিখিয়েছি। এতে নাগিন তোমার শরীরে সফল দিতে পারবে না। আর এই মন্ত্রে তাকে হত্যা বা বন্দি করা যাবে না। শুধু তোমার দুনিয়ায় বেঁচে থাকার জন্য এই মন্ত্র। মামুন বলল, এতে আমার স্বাদ মেটেনি বাবা। আপনি বলুন, এর চেয়ে বৃহৎ শক্তি উপার্জন করব কিভাবে? রাজা বলল, তোমাকে মহাসাধকের কাছে যেতে হবে, নতুবা তাকে সাধনার মাধ্যমে ডেকে আনতে হবে। মামুন জিজ্ঞাসা করল, সাধনায় তাকে আমি কতদিনে পেতে পারি? রাজা বলল, 1 যুগ,
অথবা 2 যুগও কেটে যেতে পারে। মামুন বলল, আমি সেখানে গেলে কতদিন লাগবে? রাজা বলল, হয়তো সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে 2 মাস সময় লাগতে পারে। তার আশ্রয়ে কোনো মানুষ রাখে না, ভাগ্য ভালো হলে তখনই ফিরিয়ে দেবে। মামুন বলল, বাবা, আমার ভাগ্য ভালো বলেই আজ আপনার সামনে দাঁড়িয়ে আছি। ভাগ্য মন্দ হলে নাগিনীর দংশনে পৃথিবীর বুকে আমার কোনো চিহ্ন থাকতো না। 12টি বছর তো দূরের কথা, 12টি দিনও আমার অপেক্ষা করার সময় নেই। আপনি বলুন, কোন পথে কিভাবে আমি সেখানে যাব? রাজা বলল, এখান থেকে সোজা পশ্চিম দিকে যেতে হবে। 13টি খাল পার হয়ে পাবে সমুদ্র, সেই সমুদ্র পার হয়ে ওপারে ধু ধু বালুচর। এখান থেকে 100 কিলোমিটার দূরে গিয়ে পাবে মহাসাধকের মহল। তারপর বিপদের কথাটাও শুনে নাও। সেখানে যেতে প্রতিটি পদে পদে রয়েছে বিপদের আশঙ্কা। অধিকাংশ স্থানে মৃত্যু ওত পেতে বসে আছে। এসব বাধা বিঘ্ন পেরিয়ে যদি কেউ মহাসাধকের সান্নিধ্য লাভ করে আশীর্বাদ নিয়ে ফিরতে পারে, তবে সাপ আর নাগ তো দূরের কথা, কোনো প্রাণীই তার ক্ষতি সাধন করতে পারবে না। মামুন বলল, আপনি বিদায় দিন বাবা, আমি আমার দেশের মাটিতে মহাসাধকের আশীর্বাদ নিয়েই ফিরব। মামুনের গলায় একটি কবজ বেঁধে দিয়ে রাজা বলল, আমার এই কবজ থাকা পর্যন্ত কোনো বিপদ তোমাকে গ্রাস করতে পারবে না। একটা কথা মনে রেখো, কোনো কঠিন পথে পা বাড়াতে সবচেয়ে বেশি দরকার সাহস আর বুদ্ধি। পথ চলতে আগে ভেবে নিয়ে পথে উঠতে হবে। হঠাৎ সামনে বিপদ এলে পিছিয়ে আসবে না, সাহসের সাথে মোকাবেলা করতে হবে। তোমার বিদায়ে আমি কিছুই দিতে পারলাম না, শুধু আশীর্বাদ দিলাম। আর এই তরবারিখানা সঙ্গে রেখো, ছোটখাটো বিপদে কাজে লাগবে। মামুন সব গুছিয়ে নিয়ে গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বেরিয়ে গেল। অবিরাম পথ চলতে চলতে মামুন খুবই ক্লান্ত হয়ে পড়েছে। তবুও অবসর গ্রহণে সময় কাটানোর ইচ্ছে নেই। ছোট ছোট বিভিন্ন ভয়ঙ্কর এলাকা বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে পার হয়ে গেল। এবার ঢুকে গেল মানুষ খাওয়া রাক্ষসের দেশে। দুর্গন্ধ আর অন্ধকার রাতের ঘন অন্ধকারের বুক চিরে এগিয়ে যাচ্ছে মামুন। বিলম্বে নিশ্চিহ্ন দুনিয়ার পুরুষ জাতি যে করে হোক তাকে যেতেই হবে। সকল ভয় ভীতি উপেক্ষা করে হেঁটে চলেছে, কোথাও উঁচু কোথাও নিচু টিলার মতো। একটু খেয়াল করে দেখল কিছু কিছু রাক্ষস ঘুমিয়ে আছে। তাদের দেহের উপর দিয়ে উঠলে মনে হচ্ছে ছোট ছোট টিলার মতো। ছড়িয়ে যাচ্ছে শ্বাস প্রশ্বাসে দুর্গন্ধ। তাদের শরীরে স্পর্শ হলে ঘুম ভেঙে যেতে পারে। এ কারণে সে ফাঁক ফোকর দিয়ে হাঁটছে। অনুমান করছে অনেক পথ সে এগিয়ে গেছে। ভোর হতে আর বেশি সময় বাকি নেই। এখন হাঁটছে একটি বালির চর দিয়ে। সূর্যটাও পূর্ব থেকে পশ্চিম অভিমুখে রওনা দিয়েছে। আনুমানিক সকাল 8টা কি 9টা হবে। চারিদিক থেকে ঘিরে নিল রাক্ষসের দল। বিশাল দেহের অধিকারী একটি রাক্ষস। বিচ্ছিরি উদ্ভট রাক্ষসগুলি ধরল মামুনকে। তাদের শক্তির সাথে মোকাবেলা করা সম্ভব নয়। যুক্তি আর বুদ্ধি ছাড়া রক্ষা পাওয়া যাবে না। 2 রাক্ষস 2টি হাত ধরে উঁচু করে নিয়ে যাচ্ছে। তাদের এক পা হতে অপর পায়ের দূরত্ব আনুমানিক আধা কিলোমিটার। বালি আর পাথরের এলাকা, হেঁটে চলাটাও কঠিন। এই দুর্গম এলাকা তারা খুবই কম সময়ের মধ্যে অনেক পথ নিয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। এদের কবল থেকে বাঁচার চিন্তাটা পরে করা যাবে। অনেক রাস্তা কম সময়ে পার হওয়া যাচ্ছে, এটাই বড় ব্যাপার। আগামী পর্বে চোখ রাখুন।